আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। এর মধ্য দিয়ে ইশরাককে শপথ পড়ানোয় আর কোনো বাধা রইল না বলে দাবি তার আইনজীবী। তবে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। মেয়র পদের প্রজ্ঞাপনের পরও শপথ পড়ানো হচ্ছে না বিএনপি নেতা ইশরাক হোসেনকে, এমন অভিযোগে উত্তপ্ত যখন রাজপথ, ঠিক সে সময় রিট করে বসেন এক আইনজীবী। এরপর দুদিনের ক্ষুরধার যুক্তি পাল্টা যুক্তির শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। আগের দিন রুল দেওয়ার কথা মৌখিকভাবে বললেও এদিন অবস্থান বদলান উচ্চ আদালত। শুরুতে জানিয়ে দেয়া হয় বুধবার কে বা কারা শুনানি শেষে বিচারপতিদের কটাক্ষ করেছেন। অবশ্য এ নিয়ে ক্ষমা চান বার সভাপতি। এরপর হাইকোর্ট সাফ জানিয়ে দেন রিটকারীর এখতিয়ার ছিল না এই রিট দায়েরের। সেই সাথে ঠিক হয়নি নির্বাচনী অ্যাপিলেট ট্রাইব্যুনালে না গিয়ে হাইকোর্টে আসা, আর তাই খারিজ করা হলো রিটটি। ইশরাকের আইনজীবীরা বলছেন সোমবারের মধ্যে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। আগামী 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে মন্ত্রণালয় সম্পর্কিত সবাই আদালত অবমাননা হবে। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে রিটকারী আইনজীবী জানান আদেশের বিপক্ষে আপিল বিভাগে যাবেন তারা। এর আগে শপথ পড়ানো ঠিক হবে না। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। মেয়রের শপথ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে আইন উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় থাকায় এখনও সেটা দেননি তারা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে কাকরাইল থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, সবশেষ কি খবর আছে আপনার কাছে? যে আন্দোলন ইশরাক হোসেনের মেয়রের দাবি ছিল, সেই আন্দোলন কিন্তু এখন মেয়রের হওয়ার যে দাবি, সেই দাবিতে নেই। এই আন্দোলনটি মূলত এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের দুইজন যেই ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ পর্যন্ত গড়িয়েছে। জানেন যে ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে ইশরাক হোসেনের মেয়র হতে আর কোনো বাধা নেই। তবে তারপরেও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে এই ঘটনাস্থলে কিন্তু বিএনপির যেই নেতা ইশরাক হোসেন কিন্তু এসে পৌঁছেছে। তিনি কিন্তু নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন। মূলত এই আন্দোলনটি শুরু হয়েছিল মেয়র ইশরাক হোসেনকে আসলে মেয়রের শপথ নেয়ার দাবিতে আজ থেকে 8 দিন আগে। আর সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি যে নগর ভবনের সামনে কিন্তু তারা একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে আন্দোলন করেছে এবং তারা কিন্তু সেখানের সেই রাস্তাটি কিন্তু তারা অবরোধ করে কিন্তু আন্দোলন করেছিল যত দ্রুত সম্ভব ইশরাক হোসেনের মেয়র শপথ বাক্য পাঠ করানো হয়। আমরা যদি আমাদের ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গত 2 দিন যাবৎ যেই অবস্থান কর্মসূচি চলছে, সেই অবস্থান কর্মসূচিতে কিন্তু বিএনপির যে নেতা ইশরাক হোসেন তিনি কিন্তু
কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে। আমরা যতদূর জানতে পেরেছি যে ইশরাক হোসেন কিন্তু এখানে আসার পরে তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশের মতো করবে এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে তিনি একটি ঘোষণা দিবে, আমরা সেটিও জানতে পেরেছি। তবে মাত্র ইশরাক হোসেন এখানে এসে পৌঁছেছে। হাইকোর্টের রায় যখন দিয়েছে যে ইশরাক হোসেনের মেয়র হতে আর কোনো বাধা নেই, তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস, এক ধরনের আনন্দ, সেই আনন্দ কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। বিএনপির নেতাকর্মীরা কিন্তু জ্বালাময়ী ভাষণ দিচ্ছে। আমরা ইশরাক হোসেনকে যদি দেখি, আসলে তার চোখে মুখে কিন্তু আনন্দের একটি ছাপ রয়েছে, তার মুখে হাসি রয়েছে। তিনি কিন্তু মাত্র 2 থেকে আড়াই ঘন্টা আগে তার একটি ভেরিফাইড ফেসবুক পোস্ট তিনি দিয়েছিলেন। সেখানে কিন্তু নেতাকর্মীদের বলেছিলেন যে তাদের এই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। ছাত্র দুজন যে ছাত্রনেতা রয়েছে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছেড়ে যাবে না, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছিলেন। নেতাকর্মীরা আমাদের যেটি বলছেন, তারা আসলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রাস্তা কিন্তু তারা দখল করে রেখেছেন এবং তারা কিন্তু কোনোভাবেই এই পথ ছেড়ে যাচ্ছেন না। তারা বলছেন যে চূড়ান্ত বিজয় নিয়েই তারা এই রাজপথ ছেড়ে যাবেন। তারা আরো যেটি বলছেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তিনি এই যে মেয়র পদে যে বাধা সৃষ্টি করেছে, তারা এটি বোঝাতে চাচ্ছেন যে আসলে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে কালক্ষেপণ করতে চাচ্ছেন এই মেয়র পদের যেই শপথ বাক্য পাঠ না করানোর মধ্য দিয়ে। নেতাকর্মীরা যেটি বলছেন যে আসলে তারা দ্রুত জাতীয় নির্বাচন চান। তারা মেয়র ইশরাকের মেয়র পদে যতক্ষণ না পর্যন্ত তারা বহাল দেখবে, শপথ পড়ানো হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবে। এর পরবর্তীতে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি যে বিগত যে 8টি দিন তারা কিন্তু নগর ভবনের সামনে, বাংলা নগর ভবনের সামনে এবং মৎস্য ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং মৎস্য ভবনের সামনে কিন্তু আমরা গতকালকে দেখতে পেয়েছি যে বড় ধরনের একটি জামায়াত হয়েছিল। তারপরে কিন্তু সেই স্রোত কিন্তু এসে প্রধান উপদেষ্টার বাসভবনের এই সামনের যে সড়কটি, অর্থাৎ আপনার কাকরাইল যে মোড়টি রয়েছে, সেই মোড়ে এসে পৌঁছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই মোড়টিতে এসে পৌঁছেছে এবং আমরা আরো লক্ষ্য করেছি যে কালকে রাতেও কিন্তু নেতাকর্মীরা এই পথ ছেড়ে যায়নি, তারা এই পথেই ছিল, অর্থাৎ এই রাস্তার মোড়টিতেই তারা অবস্থান নিয়েছিল এবং তারা এখানে রাত্রি যাপন করে। পরবর্তীতে সকালে কিন্তু আরো নেতাকর্মীদের যে স্রোত, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করি এবং এই স্রোত কিন্তু এখনো রয়েছে। বিভিন্ন ইউনিট থেকে কিন্তু নেতাকর্মীরা আসছে। আরেকটি তথ্য আমি দিতে চাই, শুধু যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছে তা নয়, আমরা কিন্তু দেখতে পেয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ইউনিট থেকে কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে, ব্যানার ফেস্টুন নিয়ে তারা এসেছেন। তাদের মুখে জ্বালাময়ী বক্তব্য রয়েছে। তারা বলছেন যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পদত্যাগ এবং মাহফুজ আলমের পদত্যাগেই তাদের দাবি এখন এক দফা, সেটি হচ্ছে 2 জন উপদেষ্টার পদত্যাগ। এই যেই নেতাকর্মীদের যেই জনস্রোত এবং নেতাকর্মীদের যেই উপস্থিতি, সেই উপস্থিতির কারণে কিন্তু আশেপাশের যেই সড়ক রয়েছে, সেই সড়কে কিন্তু তীব্র যানজটের আমরা লক্ষ্য করেছি এবং আমি যদি আরেকটু যোগ দেই, এই তথ্য মাত্রা যদি আরেকটু যোগ করি, সেটি হচ্ছে যে মৎস্য ভবন যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক এবং মৎস্য ভবন, শাহবাগ, বাংলা মোটর বিভিন্ন জায়গায় কিন্তু আলাদা আলাদা অবস্থান রয়েছে। আমরা জানি যে সাম্য হত্যার প্রতিবাদেও কিন্তু শিক্ষার্থীরা, ছাত্রদল সেখানে অবস্থান নিয়েছে। ফলে কিন্তু রাজধানী কিন্তু আজকে বলা যায় যে এক প্রকার স্থবির হয়ে পড়েছে, মানুষের ভোগান্তি রয়েছে বটে এবং রাজপথের যেই আন্দোলন, একদিকে মানুষের ভোগান্তি, আরেকদিকে যানজট, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে যখন ইশরাকের মেয়র হতে কোনো বাধা নেই, হাইকোর্ট যখন এই রায় দিয়েছিল, তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে আনন্দ মিছিল হয়েছে, উচ্ছ্বাস হয়েছে, নেতাকর্মীদের মধ্যে একটি প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে এবং সেই মাত্রা আরো যোগ করেছে যখন মেয়র পদের যেই প্রার্থী ছিল ইশরাক, তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছে
অপরদিকে আমি আরেকটি তথ্য দিতে চাই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যেই সড়কটি রয়েছে, প্রধান যে সড়কটি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জয় সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্টের রায়ের পর উল্লাস করছেন ইশরাকের কর্মী সমর্থকরা। সে বিষয়ে নিয়ে বিস্তারিত খবরাখবর জানাচ্ছেন সহকর্মী সজল সাইক। পরবর্তী সংবাদ, ইশরাকের শপথ না পড়ানোর রিট খারিজে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আদালতের রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ভার্চুয়ালি এই প্রতিক্রিয়া জানান। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। ইশরাককে মেয়র ঘোষণা করেছিল, আজকে সেটা বাস্তবে রূপ দেওয়ার একটা সুযোগ এসেছে। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তোলার চেষ্টা করবেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। সকাল 10টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী যা চলবে বিকেল 5টা পর্যন্ত। তাদের এই কর্মসূচির কারণে যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা পড়েছেন বিপাকে। এদিকে ছাত্রদলের নেতারা জানান, তাদের দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দিবেন তারা। সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি না করে হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং ওনাদেরকে পদত্যাগের দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি, আমরা বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি আমাদের চলবে। আমাদের এই আহ্বানে এখন পর্যন্ত ইন্টারিয়ম সরকার কোনো কর্ণপাত করেনি, সেজন্য আমরা আমাদের এই আজকের এই কর্মসূচি, পরবর্তীতে আমরা আরো বৃহত্তর কর্মসূচি যাব। সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছে। বিক্ষোভের বিস্তারিত খবরাখবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, এই বিক্ষোভের সবশেষ কি খবর আছে আপনার কাছে? বিক্ষোভের সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে বিক্ষোভ এখনো চলমান আছে এবং আমি আছি এই মুহূর্তে শাহবাগ মোড়ে, যেখানে অনেকগুলো সড়ক এসে মিলিত হয়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। এই মোড়েই মূলত অবরোধ রয়েছে সকাল 10টা থেকে, যা এখন পর্যন্ত চলমান আছে, আরও 1 ঘন্টা থাকবে। এবং এই সময়টিতে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ এবং পথচারীরা। তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে রাজনৈতিক যে সকল দাবি দেওয়া আছে এগুলো অন্যভাবে করা যেত, জনভোগান্তি না করে। এবং তারা বলছেন যে গণভ্যুত্থানের পরবর্তী যে পরিবর্তন আসলে সেটা কতটা হয়েছে সেই প্রশ্ন কিন্তু তারা রাখছেন। যেটি জয়ী সেটি হচ্ছে যে আসলে সাম্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ 6 জনকে আটক করার তথ্য আমরা পেয়েছি। পুলিশ বলছে তারা অভিযান চালাচ্ছে এবং অন্যান্য যারা রয়েছে হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এদিকে ছাত্রদল যারা আছেন, ছাত্রদল নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যত দ্রুত সম্ভব এই সাম্য হত্যা ছাড়াও আরও যে সকল ছাত্রদের হত্যা করা হয়েছে এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে, এই সবগুলো ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে এবং এইসব ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় তারা আজকে যে কর্মসূচি পালন করেছেন এর চেয়ে কঠোর কর্মসূচি দিবেন এবং তারই একটি ইঙ্গিত দিয়েছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক কাছে। তিনি বলেছেন যদি এই রাজপথ থেকে তাদের এই দাবি দাওয়া না মেনে নেওয়া হয় তারা যমুনামুখী হবেন এবং যমুনার সামনে গিয়ে তারা অবস্থান কর্মসূচি নেবেন এবং তারা তাদের দাবি আদায় করবেন। শুধু যে এই শাহবাগ কিংবা ইন্টারকন্টিনেন্টাল না, পুরো রাজধানীতে কিন্তু এই সাধারণ যাত্রীদের এবং পথচারীদের উপর একটি নেতিবাচক প্রভাব পড়েছে এই আন্দোলনের। এবং এই ধরনের আন্দোলন কিন্তু আপনি জানেন যে মৎস্য একটি আন্দোলন হচ্ছে যুবদলের। এছাড়াও মেয়র ইশরাক হোসেনের দাবিতে যে একটি আন্দোলন হচ্ছে কাকরাইলে, সেটিও কিন্তু এখন আছে। বলা যায় পুরো রাজধানী এই দাবি দেওয়া এবং আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়েছে এবং পথচারী যারা রয়েছেন, নারী, শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন, রোগী যারা রয়েছেন, তারা কিন্তু বেকায়দায় আছেন।
তো এখন পর্যন্ত আমরা এখানে আছি এবং এখন পর্যন্ত কর্মসূচি স্বাভাবিকভাবে চলছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে হয়নি। জয়ী। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সহকর্মী কাজী ফয়সাল। এই মুহূর্তে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যায়? দর্শক, বক্তব্য দেওয়ার জন্য ইশরাক হোসেন আমরা সেই জন্য অপেক্ষা করছি তার বক্তব্য শোনার জন্য। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যায়? শোনা যায়? শোনা যায়? শোনা যায় না? শোনা যায় না? দর্শক, বক্তব্যটি পরিপূর্ণভাবে শুরু হলে আমরা আবারও যুক্ত হব। কাকরাইল দর্শক, বাংলা মোটর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জিনিয়া কবি সূচনা। সূচনা, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সড়কের যে জনভোগান্তি হয়েছে সেই বিষয়টি নিয়ে আমাদের জানাবেন আপনি। জয়ী, ঢাকার মূল যে সড়কগুলো সেগুলোর মধ্যে তো আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে, তার উপর বৃষ্টি, তার উপর আজ সপ্তাহের শেষ সপ্তাহ, সব মিলিয়ে কিন্তু একদম সপ্তাহের শেষ দিন, সব মিলিয়ে কিন্তু একদম তীব্র যানজট পুরো রাজধানী জুড়ে। এবং রাজধানীতে যে পরিবহনগুলো আছে সেগুলো সব যেন স্থবির হয়ে আছে এবং থমকে আছে এবং চলছেই না। এবং আমি এখন আছি বাংলা মোটর মোড়ে, এবং এখান থেকে যে শাহবাগ থেকে আসার রাস্তা এবং যাওয়ার রাস্তা, আসার যে রাস্তা সেটি খোলা আছে, কিন্তু যাওয়ার রাস্তাটি ইন্টারকন্টিনেন্টাল থেকে কিন্তু শাহরিয়ার আলম হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র, সেই হত্যার জন্য যে আন্দোলন চলছে সেই আন্দোলনের জন্য সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই কারণে কিন্তু আপনি জানেন যে এখানে বঙ্গবন্ধু, এখানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, এবং সে কারণে কিন্তু এখান থেকে অনেক রুগীরা আসছে, যারা পথ জুড়ে আসছিল তাদের কিন্তু অনেকেই ভোগান্তিতে পড়তে দেখেছি আমরা। এছাড়াও বাংলা মোটরতেও আমরা বাংলা মোটরও কিন্তু অনেকক্ষণ ছিলাম, এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকের যেহেতু আজ সপ্তাহের শেষ দিন, অনেকের বাড়ি ফেরার তাড়া রয়েছে, অনেকে বাড়ির পথে যাত্রা করেছিল, মেট্রোতে জায়গা পাচ্ছে না, তাদের কিন্তু হেঁটেই যেতে হয়েছে, এবং অনেকের সাথে শিশু রয়েছে, এবং স্কুল কলেজগুলোতে কিন্তু পরীক্ষা চলছে। যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন যে আন্দোলন, যে কর্মসূচি হোক না কেন, তারা একটাই আবেদন করতে চান সরকারের কাছে যে সব কিছু সমাধান হোক, যে জায়গায় বসে সমাধান করা দরকার সেখানে করুক, রাস্তাগুলো যেন এমন করে বন্ধ করে না দেওয়া হয়। কারণ রাস্তাগুলো এমন করে বন্ধ করে দেওয়া হলে আসলে সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়ে, এবং আমরা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখেছি। আপনি এখনও দেখতে পাচ্ছেন যে আমি যেটি বলছিলাম যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি থেকে যে আসার রাস্তাটা, সেখান থেকে তো অনেক রুগী নিয়ে আসা হয়, এবং অনেক জরুরি রুগীরা থাকেন যাদেরকে অন্য হসপিটালে রেফার করা হয়, সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু এখানে রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু রাজধানীবাসীর ভোগান্তির একেবারেই শেষ নেই। এবং যেহেতু সকাল 6টা থেকে এখন পর্যন্ত থেমে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস বলছে, এবং সে কারণে কিন্তু ধানমন্ডি নিউ মার্কেট এলাকাগুলোতে জলাবদ্ধতার তৈরি হয়েছে, সেই রাস্তাগুলো আটকে আছে। এবং মূল সড়কগুলোতে তো আন্দোলন কর্মসূচি চলছেই, অলিগলিতেও কিন্তু সেই যানজট ছড়িয়ে রয়েছে জয়ী, এবং সাধারণ মানুষ কিন্তু তীব্র ভোগান্তিতে রয়েছে সব মিলিয়ে। এবং তারা আসলে আর কিছু চান না, তারা শুধু এর সমাধান চান, যে যেখানে বসে সমাধানটা করা উচিত অন্তত সড়ক ছেড়ে সেখানে বসে যেন সমাধান হয়। জয়ী। জিনিয়া, ধন্যবাদ আপনাকে।
দর্শক, দুইটি আন্দোলনের কারণে সড়কে জনদুর্ভোগের খবরাখবর জানাচ্ছিলেন জিনিয়া কবির সূচনা। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। কাকরাইলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাকে মেয়র পদে শপথ গ্রহণ করানো থেকে বাধাগ্রস্ত করানোর একটা অপচেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে আমাদের দলের মত যে সব শেষে গিয়ে আইনের শাসনের বিজয় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা রাখবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করার মাধ্যমে তাদের আগামী দিনের এজেন্ডা সেটা জনগণের কাছে ফুটিয়ে তুলে ধরবে। আমাদের নির্দেশনা এরকম যে আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি, আমরা এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টাল বাহানা করে এই সরকার, আবারও কালক্ষেপণ করে, তাহলে কালকে সকালেই আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। প্রিয় নেতৃবৃন্দ, দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচিগুলোর ফলে চরম জনভোগ সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে তারা আটকিয়ে থাকে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। এই যে ঘটনাটি ঘটে সেটার জন্য আমাদের নেতা এবং আমরা দুজনেই ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি এটাও বলে দিতে চাই যে শুরুতেই তো এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না। বর্তমান সরকার তারা আমাদেরকে অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যখন আমরা বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচিতে আসার জন্য আমরা সিদ্ধান্ত নেই। এখন গতকাল আমি একটা কথা বলেছিলাম, যেটি হচ্ছে যে বর্তমান সরকারের ভেতরে যে দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তবে আজকে হাইকোর্টের যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক এবং আইনের শাসনে বিশ্বাসী রাজনৈতিক দল, আজকের হাইকোর্টের আদেশনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে এবং তার পরিপ্রেক্ষিতে তাদের যে কর্মকাণ্ড সেটার উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রম নির্দেশনা আসবে এবং নেওয়া হবে। এখন এখানে একটা দর্শক, কাকরাইলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম বিকেল 4টার খবরে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন মানবিক করিডোরের নামে
বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই নিয়ে এক একজনের এক এক মন্তব্য প্রমাণ করে সরকার পথ হারিয়ে ফেলেছে। রিজভির দাবি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ক্ষমতাসীনদের কেউ কেউ পায়ে পাড়া দিয়ে বিএনপির সাথে ঝগড়া লাগাতে চায় বলেও অভিযোগ করেন তিনি। মানবিক করিডোর নিয়ে গত এক মাসে অন্তর্বর্তীকালীন সরকারের এক একজনের এক এক রকম বক্তব্য মনে হয় এই সরকার পথ হারিয়ে ফেলেছে। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নেই। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে। এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধাও পেয়ে আসছেন। এর পাশাপাশি 2023-24 অর্থ বছর থেকে বাড়তি 5% বিশেষ প্রণোদনা সুবিধা পাচ্ছেন। মহার্ঘ ভাতা পাওয়ার পর বিশেষ এই 5% প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। চাকরিবিধি লঙ্ঘন করলে তদন্ত ছাড়াই 20 দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এমন বিধান রেখে আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শাস্তি পাওয়া ব্যক্তিরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না। 2018 সালে সরকারি চাকরি আইনের সঙ্গে সরকারি কর্মচারী অধ্যাদেশ 1979 যুক্ত করার এই প্রস্তাব আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে অবিলম্বে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এর প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের 2 অংশ এবং আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এর ফলে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা কর্মসংস্থান, প্রশিক্ষণ, আবাসন সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ পাবেন। তবে কেউ মিথ্যা পরিচয়ে আর্থিক সুবিধা নিলে 2 বছরের কারাদণ্ড ভোগ করার পাশাপাশি গৃহীত অর্থের দ্বিগুণ ফেরত দিতে হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এছাড়াও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। দুই মামলায় সঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে তাকে নেওয়া হয়। এ সময় আদালত পাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। পরে রিমান্ড শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় মমতাজকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। 2013 সালে সিংগাইর উপজেলায় হরতাল সমর্থনের মিছিলে গুলি চালায় পুলিশ। এতে আহত হন 4 জন। সেই মামলায় মমতাজ বেগম ছিলেন 3 নম্বর আসামি। এরপর 2024 সালে 25 অক্টোবর গোবিন্দল গ্রামে হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় আসামি করা হয় তাকে।